দেশের অধিকাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন চায়, আর তাই জনগণের দাবিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিলে তিনি এসব কথা বলেন। জানিয়েছেন, জুলাই সনদ স্বাক্ষরের আগেই গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। আর জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামের গণমিছিল পূর্ববর্তী এই সমাবেশ। এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির মতামত না নিয়ে পিআর পদ্ধতি উপেক্ষা করা যাবে না। জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না, পিআর পদ্ধতি খায় না গায়ে লাগায়। এখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। জানান, নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। আর ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জুলুম নির্যাতন করেছে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান। আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয়, জুলাই শহীদদের উত্তরসূরি তাদের পরিবারবর্গ, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা আবার এমন একটা চাকনি দিবে, ওই দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না। ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, গুম করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। পরে বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে একটি বিশাল গণমিছিল বের করে বাংলাদেশ জামাতে ইসলামী। মিছিলটি পল্টন হয়ে কাকরাইলে এসে শেষ হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মতো জামায়াতও চায় ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হোক। একমাত্র আল্লাহ ছাড়া কোনো শক্তির হুমকিকে পরোয়া করে না জামায়াতে ইসলামী। রাজধানীর দক্ষিণ কাফরুলে সুধী সমাবেশে তিনি কথা বলেন। কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সে বিষয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। এরা দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া, তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেবো। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ভারতের পক্ষের শক্তি ও ভারতের বিপক্ষের শক্তির মধ্যে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সব কথা বলেন তারা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার, পিআর এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এক শ্রমিক সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। শ্রমিকরা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারে সেরকম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনের যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে।
করবে এবং বিদেশিরা যারা দালালি করে তারা অবশ্যই বরদাস্ত হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির জন্য জোর দাবি জানান তিনি। প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশের আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা চলছে, যা বরদাস্ত করা হবে না। আর স্থায়ী কমিটির আরেক সদস্য এজেটেম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি পিআর পদ্ধতি নির্বাচন কখনোই বিশ্বাসী নয়। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিস্টেম চাপিয়ে দেওয়া যাবে না। রাজধানী ও রংপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। শহীদ জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীরেরা। আমাদের একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা দরকার। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে। শহীদ জিহাদ স্মৃতি পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনকে সামনে রেখে আমলাতন্ত্রকে দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। ধানের শীষ অপ্রতিরোধ্য মন্তব্য করে প্রতীক নিয়ে এনসিপি নেতাদের মন্তব্যের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তার একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। নতুন পদ্ধতির কথা যারা বলছেন তারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটি দিতে পারেন, যদি ওনারা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে ওনার জনগণ যদি তাদেরকে দায়িত্ব দেয়, তখন ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টো হিসাবে সেইগুলো বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতে পারে। এদিকে অ্যাবের নবঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনার পর গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা সংশয় ধুয়ে মুছে কেটে গেছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে
কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। বাংলাদেশের সুস্থ ধারার পলিটিক্স এর মাধ্যমে নবযাত্রা শুরু করবে। বিকেলে আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সো-কল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে, তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে, এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবশালবন বৌদ্ধবিহারে আয়োজিত 24তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন জানান, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা আশাবাদী সরকার ঘোষিত তারিখে একটা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও গভর্নমেন্ট করে যাচ্ছে, কারণ নির্বাচনটা অত্যন্ত জরুরি। ইলিয়াস মাতবর, মাই টিভি। এবং খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েল থেকে তুরস্কে আনা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল ইসলামকে ইসরায়েল থেকে তুরস্কে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে শফিকুল আলম জানান, শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে তুলে দেওয়া হয়। তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 2:30টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে। তিনি আরও জানান, শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষ দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে অনুরোধ করা হয়। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজা ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাইজেন্ট ম্যাডলিন্স টু গাজার 8টি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাতে দেখা গেছে প্রার্থীদের। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। আগামী 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 জন প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ ঘোষণা করেছে 24 দফা ইশতেহার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের 24 দফা ইশতেহার ঘোষণা করে সর্বজনীন শিক্ষার্থী সংসদ। ইশতেহারে শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে বাস সার্ভিস সম্প্রসারণ, নির্দিষ্ট সময়সূচি নিরাপদ পরিবহন ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। তারা আরও প্রতিশ্রুতি দিয়েছেন একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে চাকসু একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, আবাসন সংকট সমাধান এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালু করার। অনুষ্ঠিত হলো 49তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা। এমসিকিউ ধরনের লিখিত এই পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে চলে বেলা 12টা পর্যন্ত। শিক্ষা ক্যাডারে 683টি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা 3,12,000-এর বেশি। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এসএম আরিফের রিপোর্ট। শিক্ষক হিসেবে গুরু দায়িত্ব নিতে 49তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেয় 3,12,000 পরীক্ষার্থী। শিক্ষা ক্যাডারে 683টি শূন্য পদের বিপরীতে গড়ে লড়ছেন 456 প্রতিদ্বন্দ্বী।
ঢাকার বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হয় পরীক্ষার্থীরা। কেন্দ্রগুলোতেও ছিল নির্বিঘ্ন পরিবেশ। খুব ভালো প্রিপারেশন নিছে এবং আশা করি কিছু একটা হবে। পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো আছে। দুটো বিসিএস দিল এইমাত্র, আগে একটা দিছে আর একটা। পরীক্ষা শেষে অনুভূতি জানায় চাকরি প্রার্থীরা। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল বলে জানান তারা। শিক্ষকতা আমার আগে থেকেই ভালো লাগে, তো সেখান থেকে প্রস্তুতি নিছি আর কি। জেনারেল পার্ট একটু কঠিন হয়েছে, কিন্তু আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। আমার মনে হয় যে কাটমার্ক একটু কমই হবে। কেবল ঢাকায় কেন্দ্র হওয়ায় দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসেন প্রার্থীরা। অভিভাবকদের প্রত্যাশা দীর্ঘ পরিশ্রমের ফল পাবেন তার সন্তান। আশা তো করি এখন হবে কি হবে না, এখন মেয়ে পরীক্ষা কেমন দিছে মেয়ে তো বলতে পারছে না কেমন হয়েছে। হ্যাঁ, পরীক্ষা শেষ করে আশা করি আমার মেয়ে ভালো করবে পরীক্ষায়, কারণ তার প্রিপারেশন খুব ভালো। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেওয়া হবে 653 জন। বাকি 30 জন নিয়োগ পাবেন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ভুল জায়গায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র যেন নতুন দুর্যোগের কারণ না হয়। সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন জনগণের প্রকৃত উপকারে আসে এবং তা নিশ্চিত করতে হবে। না হলে দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়গুলো নতুন দুর্যোগের কারণ হয়ে দাঁড়াবে। নির্মীয়মান সাইক্লোন শেল্টারগুলো দেখতে আসছি, এগুলি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা এবং এইটার ব্যবহার উপযোগিতাটাও আমরা দেখলাম, নিরূপণ করলাম। স্থানীয় অধিবাসীদের সাথেও কথা বলেছি, তারা এইটা ব্যবহার করবে। এটা মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে। দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। রাজধানীর বাজারে পেঁপে ও আলু ছাড়া সব সবজির দাম 80 থেকে 120-এর ঘরে। মুরগি ও মাছের দামও লাগামহীন। এদিকে কাঁচা মরিচের দাম কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম শুনে চক্ষু চরক গাছ বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। সকল সবজির দামে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বৃষ্টির কারণে হয়তো দাম বাড়িছে, এত দাম বাড়ার কথা না। মরিচের দাম 160 টাকা কেজি, 140 টাকা কিনে 160 টাকা বেচে। সিম দাম করলাম আধা কেজি 90 টাকা চাইলে, তাহলে কিভাবে এটা হয়? সবকিছু নাগালের বাইরে, এখন সাধারণ পাবলিকের নাগালের বাইরে। দেশে ইলিশ আহরণ বন্ধ ও বৃষ্টির অজুহাত দেখিয়ে সব ধরনের মাছের দাম বাজারে ঊর্ধ্বমুখী। পুঁটি 500 টাকা, মলা আছে 500 টাকা, আবার এই যে নলা আছে 300 টাকা, রুই আছে আপনি 450-500। 400 টাকা 500 টাকা নিচে কোনো মাছ নেই। আরো ছোট মাছ কিনতে গেলে 1000 টাকা কেজি। এটা কি সম্ভব আদৌ? আমাদের পক্ষে তো সম্ভব নয় এটা কেনা। ট্যাংরা মাছের কেজি বিক্রি করতেছি 600 টাকা কেজি, রুই মাছ 450 টাকা কেজি বিক্রি করতেছি। মাছের দাম আছে কিন্তু ক্রেতা কম। ওনারা বলে যে দাম কমছে না, আমি তো কোনো সময় মাছ কিনি রেগুলার, সবজি কিনি, একই রকম আছে, বরঞ্চ মাছের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। তবে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। গরু গোছ আগের দামই আছে, বাড়ে নাই। 780 বিক্রি করতেছি। ব্রয়লার 180, সোনালী 290, লাল 300, বাজার বাড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিং না থাকায় সব জিনিসের এমন চড়া মূল্য বৃদ্ধি। শিমুল খান, মাইটিভি, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 308 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 87 জন, বরিশাল বিভাগে 115 জন, চট্টগ্রাম বিভাগে 85 জন ও ময়মনসিংহ বিভাগে 21 জন ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছর এখন পর্যন্ত 224 জনের মৃত্যু হয়েছে। প্রবাসের সংবাদ।
মালয়েশিয়ায় প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার দায় ইস্কান্দার পুতিরি এলাকায় 34 বছর বয়সী বাংলাদেশি এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই নারীর নাম পরিচয় প্রকাশ করেনি মালয়েশিয়ান পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম সিনার হারিয়ান। ওই বাংলাদেশি নারী পুলিশকে বলেছেন তার বাংলাদেশি প্রেমিক নিজ দেশেরই একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। প্রেমিকের বিয়ের বিষয়ে জানার পর ক্ষোভে তিনি এই ঘটনা ঘটান। সন্দেহভাজন ওই নারীকে 13 অক্টোবর পর্যন্ত 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।